আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরও একটি স্ম্যাকডাউনের শো, আর এই ভিডিওতে আজকে হওয়া স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের স্ম্যাকডাউনের শোটা অফিসিয়ালি কিক অফ করে 2026 সালের মেন্স এলিমিনেশন চেম্বার উইনার দ্য ভাইপার, দ্য লেজেন্ড কিলার র্যান্ডি অর্টন। সে রিংয়ের মধ্যে আসে, সবাইকে স্ম্যাকডাউনে ওয়েলকাম করে। বরাবরের মতোই আজকের স্ম্যাকডাউনেও সে মারাত্মক ফ্যান রিয়াকশন পেয়েছে। তো যাই হোক, র্যান্ডি অর্টন কথা স্টার্ট করে, সে বলে, আমার ক্যারিয়ারে অনেক অ্যাচিভমেন্ট আছে, আমি 20টা রেসলম্যানিয়া পেয়েছি, মানে সে 20টা রেসলম্যানিয়াতে ম্যাচের মধ্যে কম্পিট করেছে এমনটাই জানায়। এর সঙ্গে সে এটাও বলে যে আমি 20টা রেসলম্যানিয়াতে ম্যাচের মধ্যে কম্পিট করলেও আমি শুধুমাত্র 2টা মেইন ইভেন্ট করেছি, যেটা শোনার পরে লিটারালি সেখানকার অডিয়েন্সরা বু করতেছিল, তারা র্যান্ডি অর্টনকে বু করতেছিল না, মানে র্যান্ডি অর্টন আরও বেটার কিছু ডিজার্ভ করতো বা সে আরও বেশি রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করা ডিজার্ভ করতো বা করে, এমনটাই মূলত ফ্যান্সরা বোঝানোর চেষ্টা করতেছিল। তো যাই হোক, র্যান্ডি অর্টন এরপরে আরও বলে যে রেসলম্যানিয়াতে মেইন ইভেন্ট পাওয়া অনেক কঠিন, কারণ ডাব্লিউডাব্লিউইতে অনেক বড় বড় সুপারস্টার আছে, তাই সবাই এই সুযোগ পায় না। তবে এবার সে অফিসিয়ালি রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করবে, মানে রেসলম্যানিয়া 42-তে র্যান্ডি অর্টন মেইন ইভেন্ট করবে, এটাই র্যান্ডি অর্টন জানায়। এর সঙ্গে সে এটাও জানায় যে আমার অপোনেন্ট যেই হোক না কেন, ম্যাকেন্টায়ার হতে পারে অথবা কডি রুডস হতে পারে, এই দুইজনের মধ্যে যে কোনো একজন রেসলম্যানিয়াতে আমার অপোনেন্ট হবে। কে আমার অপোনেন্ট হবে এটা আজকে রাতেই ক্লিয়ার হয়ে যাবে। তো আমার অপোনেন্ট যেই হোক না কেন, আমি রেসলম্যানিয়াতে যাব এবং তাকে হারাবো, এবং আমি হব নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। আমি রেসলম্যানিয়া 42 থেকে বা লাস ভেগাস থেকে খালি হাতে আসবো না, আমি আমার কাঁধে করে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপকে সঙ্গে করেই নিয়ে আসবো। আর রেসলম্যানিয়া 42 শেষ করব বা আমি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হব স্পোর্টস এন্টারটেইনমেন্টের সব থেকে বিপজ্জনক, সব থেকে ভয়ঙ্কর, সব থেকে ডেঞ্জারাস 3টা অক্ষর দিয়ে, আর সেটা হলো RKO। আর এটা বলতেই সেখানে আলো নিভে যায় এবং মিউজিক হিট হয়ে যায় মিস্টার উপ দ্য ট্রিক উইলিয়ামসের। ট্রিক উইলিয়ামস সেখানে আসে এবং র্যান্ডি অর্টনকে উদ্দেশ্য করে বলে যে রেসলম্যানিয়াতে আমার মেইন ইভেন্ট করা উচিত ছিল, আমার টাইটেল শট পাওয়া উচিত ছিল। সে নিজের হাইট বা এই টাইপের বিষয়গুলো নিয়ে মজা করতে থাকে। তবে এখানে র্যান্ডি অর্টনের যে ফেসিয়াল এক্সপ্রেশন বা তার যে মুভমেন্ট, এটা দেখে কিন্তু আই থিঙ্ক আমাদের কারোরই আর বুঝতে অসুবিধা হয় না, এখানে আমরা একটা ভয়ঙ্কর লেভেলের RKO দেখতে পাবো। আর এটা ভাবতে ভাবতেই র্যান্ডি অর্টন ট্রিক উইলিয়ামসকে একটা ধাপাক করে RKO দিয়ে দেয়। আর এভাবেই মূলত আজকের স্ম্যাকডাউনের প্রথম সেগমেন্টটা শেষ হয়। তো আজকের স্ম্যাকডাউনের যে প্রথম সেগমেন্টটা বা যে ওপেনিংটা, এটা কিন্তু পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। আর শেষের অংশটুকু তো এক কথায় আমার কাছে অসাধারণ লেগেছে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনের প্রথম ম্যাচ হিসেবে কার্মেলো হেইস এবং ডক্টর উইগনার জুনিয়রের মধ্যে US চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাই। এটা একটা ডিসেন্ট ম্যাচ ছিল, দুজনেই এই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে। এই ম্যাচ চলাকালীন সময়ে কমেন্ট্রি থেকে কিন্তু বলা হচ্ছিল যে ডক্টর উইগনার জুনিয়র যদিও একজন লুচাডোর সুপারস্টার, তবে তার হাইট ভালো এবং তার ফিজিক ভালো, তার কাছে হাই ফ্লাইং, টেকনিক্যাল এবং পাওয়ার মুভ আছে। আর থাকবেই তো, এটাই তো স্বাভাবিক, কারণ সে 3 বেলা শুটকি ভর্তা দিয়ে ভাত খায়, এর জন্য তার কাছে হাই ফ্লাইং, টেকনিক্যাল এবং পাওয়ার মুভ, এবং তার ফিজিকটা কিন্তু অনেক ভালো। তো এখানে ডক্টর উইগনার জুনিয়র তার হাই ফ্লাইং, টেকনিক্যাল এবং পাওয়ার মুভ দিয়ে কার্মেলো হেইসকে বেশ ভালো মতোই টক্কর দিচ্ছিল। তবে আমাদের কার্মেলো হেইসে কিন্তু কিছু কম যায় না, তার কাছেও কিন্তু মারাত্মক লেভেলের হাই ফ্লাইং অ্যাকশন আছে, এবং সেটা দিয়ে সে কাউন্টার করে এবং শেষ পর্যন্ত নিজের ফিনিশার হিট করে সে এই ম্যাচটা জিতে যায়। সাকসেসফুলি কার্মেলো হেইস নিজের US চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিয়েছে। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে নিকলডিস এবং ম্যাকেন্টায়ারকে দেখানো হয়। এই সেগমেন্টের মধ্যে ম্যাকেন্টায়ার নিকলডিসকে বলে, আমার এবং কডি রুডসের মধ্যে ম্যাচ হবার আগে আমরা যে কন্ট্রাক্ট সাইন করেছিলাম সেখানে স্পষ্ট করে লেখা ছিল যে আমি যদি কডিকে হারিয়ে দিই তাহলে কডি কোনো রিম্যাচ পাবে না, রয়্যাল রাম্বল বা এলিমিনেশন চেম্বার জেতা ছাড়া। তাহলে সে এমনিতেই নর্মালি কেন রিম্যাচ পেল?
তো এখানে নিকলডিস ম্যাকেন্টায়ারকে বলে যে তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি বারে বারে কডি রোডসের উপরে আক্রমণ করেছো, কডি রোডসের সুযোগ নষ্ট করেছো, তো তুমি তোমার কথা রাখোনি, এর জন্য আমিও আমার কথা রাখিনি, আর এর জন্যই আজকের স্ম্যাকডাউনে কডি রিম্যাচ পাচ্ছে, তোমার এবং কডি রোডসের মধ্যে ম্যাচ হচ্ছে। তো এখানে কি আসলে এই কথা না রাখার জন্য কডিকে রিম্যাচ দেওয়া হচ্ছে? অবভিয়াসলি না, এখানে ভয়ঙ্কর লেভেলে ব্যাকি স্টেজ পলিটিক্স হয়েছে, এটা বুঝতে আর আমাদের বাকি নাই। তবে আমাদের দেখা আর বলা ছাড়া কিন্তু কিছুই করার নাই, আমাদের দেখেই যেতে হবে, আর যদি ইচ্ছা হয় তাহলে বলেই যেতে হবে। তো যাই হোক, এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে নতুন উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন নিয়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ডের একটা চ্যাম্পিয়নশিপ সেলিব্রেশন দেখতে পাই। এই দুজনকে আজকে নতুন একটা থিম এবং নতুন একটা মিউজিক দেওয়া হয়েছে। তারা মূলত একটা টিম হিসেবে এসেছে, তাদের টিমের নাম আই থিঙ্ক দ্য ইরেজিস্টিবল ফোর্স বা এই টাইপের কিছু একটা হবে। তো যাই হোক, দুইজনেই রিংয়ের মধ্যে আসে। নিয়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ড বলে যে তারা গত স্ম্যাকডাউনে রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাইকে হারিয়ে তারা হয়েছে নতুন উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন, এবং বর্তমানে ডাব্লিউডাব্লিউইতে উইমেন্স ডিভিশনে তারাই সব থেকে শক্তিশালী টিম, ডাব্লিউডাব্লিউইতে তারাই সব থেকে ডমিনেটিং উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন বা এই টাইপের। এরপরে তারা এটাও বলে যে এখন তারা যে কোনো সময় যে কোনো টিমকে হারাতে প্রস্তুত। আর এটা বলতে সেখানে মিউজিক হিট হয়ে যায় শার্লেট ফ্লারের, সেখানে শার্লেট ফ্লার এবং অ্যালেক্সা ব্লিস চলে আসে। তারা মূলত নিয়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ডের এগেনস্টে একটা রিম্যাচ চায়, যেহেতু নিয়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ডের কারণেই শার্লেট ফ্লার এবং অ্যালেক্সা ব্লিস তাদের উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা হেরেছিল। এরপরে আবার সেখানে জুলিয়া এবং কিয়ানা জেমস চলে আসে, তারাও মূলত রিম্যাচ চায়। আর এরপরে সেখানে আবার চলে আসে নিকলডিস এসে শার্লেট ফ্লার এবং অ্যালেক্সা ব্লিস ভার্সেস জুলিয়া এবং কিয়ানা জেমসের মধ্যে তৎক্ষণাৎ একটা ট্যাগ টিম ম্যাচ অফিসিয়াল করে দেয়। এই দুইটা টিমের মধ্যে যেই টিম জিতবে তারাই মূলত উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা অপরচুনিটি পাবে। তো সেখানেই মূলত এই ম্যাচটা অফিসিয়াল করে দিয়ে চলে যায়। এরপরেই আমরা আজকে স্ম্যাকডাউনে শার্লেট ফ্লার এবং অ্যালেক্সা ব্লিস ভার্সেস জুলিয়া এবং কিয়ানা জেমসের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো এটা একটা বেশ ভালো ম্যাচ ছিল, দুই টিমই এই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে। শেষ পর্যন্ত অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লার জুলিয়া এবং কিয়ানা জেমসকে হারিয়ে দিয়েছে, তারা এই ম্যাচটা জিতে গিয়েছে এবং তারা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি পেয়ে গিয়েছে আজকের স্ম্যাকডাউনে। এরপর আমরা ব্যাকি স্টেজে স্যামি জেইন এবং কডি রোডসের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। এই সেগমেন্টের মধ্যে স্যামি জেইন কডিকে দেখে ক্রেজি বলে। তো কডি এখানে স্যামি জেইনকে বলে যে কেন ক্রেজি? তো স্যামি জেইন বলে যে আমি আর তুমি দুজনে এলিমিনেশন চেম্বার কোয়ালিফাইং একই ম্যাচের মধ্যে কম্পিট করেছি। হ্যাঁ, এটা ভালো কথা, আমি সেই ম্যাচ হেরেছি, তুমি ম্যাচটা জিতেছো। তো তুমি ম্যাচটা জিতে তুমি তো এলিমিনেশন চেম্বারের জন্য একটা অপরচুনিটি পেয়েছো, তবে তুমি কিন্তু এলিমিনেশন চেম্বারটা জিততে পারোনি, তুমি এলিমিনেশন চেম্বারটা হেরেছো। তবে তুমি এলিমিনেশন চেম্বারটা হেরে যাবার পরেই পরের স্ম্যাকডাউনে কি করে ম্যাকেন্টায়ারের এগেনস্টে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য আরও একটা অপরচুনিটি পেয়ে গেলে? তুমি কি করে সরাসরি একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ পেলে আর যেখানে আমি পাচ্ছি না? তুমি এমন কি করলে? তো এখানে স্যামি জেনকে এখন কে বোঝাবে যে কডি হলো কোম্পানির গোল্ডেন বয়, ট্রিপল এইচ এর সঙ্গে কডি রোডসের একটা পার্সোনাল রিলেশনশিপ আছে, এটা স্যামি জেনকে কে বোঝাবে? স্যামি জেনের অবস্থা এখানে এমন হয়েছে সেকা খাওয়া প্রেমিকের মতো, না ও কিছু বলতে পারে আর না সহ্য করতে পারে, ও শুধু নিজের ভেতরে কান্না করতেছে, ভেতরে একাই নিজের সঙ্গে রাগ দেখাচ্ছে। তো স্যামি জেনের অবস্থা হয়েছে অনেকটা সেকা খাওয়া প্রেমিকের মতো। এরপর আমরা আজকে স্ম্যাকডাউনে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ দেখতে পাই 5টা টিমের মধ্যে, যেখানে প্রথমে রিংয়ের মধ্যে আসে মোটর সিটি মেশিন গানস। বহু যুগ পরে এমসিএমজিকে আজকে স্ম্যাকডাউনে দেখতে পেলাম, তার কথা হয়তোবা অনেকের মনেই নাই। তো যাই হোক, এরপরে সেখানে ফ্রেক্সিয়াম আসে, এই দুই টিম ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট করে। ফ্রেক্সিয়াম এমসিএমজিকে এলিমিনেট করে দেয়, দেন সেখানে চলে আসে লস গার্জা আসার পরে তারা আবার ফ্রেক্সিয়ামকে এলিমিনেট করে দেয়। সেখানে চলে আসে ওয়ার 6 এসে তারা বেশ ভালো মতোই ডমিনেট করতেছিল।
তবে একটা পর্যায়ে সেখানে এমএফটি এসে ওয়ার 6কে ঝামেলা করে, যার জন্য লস গার্জার কাছে ওয়ার 6ও এলিমিনেট হয়ে যায়। তো ওয়ার 6 সেখান থেকে চলে যাওয়ার পরে সেখানে ডেমিয়ান প্রিস্ট এবং আরট্রুথ চলে আসে। লস গার্জার সঙ্গে আমরা বেশ ভালো মতোই ফাইটিং দেখতে পাই। আমরা এই ম্যাচের মধ্যে জন সিনাকে দেখতে পাই, মানে আরট্রুথের কাছ থেকে আমরা জন সিনার সমস্ত শোল্ডার ট্যাকেল, 5 নাকল শাফল সব কিছুই দেখতে পাই। শেষে গিয়ে এমন একটা সিকোয়েন্স আসে যেখানে আরট্রুথ এবং ডেমিয়ান প্রিস্ট দুজনে একসঙ্গে নিজেদের ফিনিশার হিট করে। ডেমিয়ান প্রিস্ট সাউথ অফ হেভেন্স হিট করে, অপরদিকে আরট্রুথ অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট হিট করে। দুজনে একই সঙ্গে ফিনিশার হিট করেছে, একই সঙ্গে পিন করেছে এবং একই সঙ্গে এই ম্যাচটা জিতেছে। নাম্বার 1 কন্টেন্ডার হয়ে গেছে ডেমিয়ান প্রিস্ট এবং আরট্রুথ। তো এবার আমরা এমএফটির সঙ্গে ডেমিয়ান প্রিস্ট এবং আরট্রুথের ম্যাচ দেখতে পাবো। এরপর আমরা ব্যাকি স্টেজে র্যান্ডি অর্টন এবং স্যামি জেনের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। এই সেগমেন্টের মধ্যে আবার স্যামি জেন র্যান্ডি অর্টনকে ধরে, র্যান্ডি অর্টনকে বলে যে তুমি এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করে নাও, তুমি এলিমিনেশন চেম্বারটা যেত ভালো কথা, তবে কডি তো তোমার বেস্ট ফ্রেন্ড, তুমি কি করে কডিকে আর কেউ মেরে তুমি এই ম্যাচটা জিতে গেলে, তুমি কি করে সেলফিশ হলে। তো র্যান্ডি অর্টন এখানে স্যামি জেনকে বলে যে অনেক সময় ভালো কিছু করতে হলে বা নিজের ভালোর জন্য সেলফিশ হতে হয়। আর এই বিষয়টা র্যান্ডি অর্টন কিন্তু স্যামি জেনকেও নসিহত করে যায়। স্যামি জেনকে মূলত ইনডাইরেক্টলি এটাই বলে যে যতদিন পর্যন্ত তুমি ভালো হয়ে থাকবে বা ভালো মানুষই দেখাবে, তুমি কিন্তু ভালো কিছু করতে পারবে না। তবে যখনই তুমি একটু সেলফিশ হবে, নিজেকে নিয়ে ভাববে, তুমি নিজের মনে কথাগুলো শুনবে, নিজের ব্রেন কি বলতেছে এগুলা শুনবে, তখনই কিন্তু তুমি ওয়ার্ল্ডে চ্যাম্পিয়ন হতে পারবে। তো এটা কিন্তু র্যান্ডি অর্টন এখানে স্যামি জেনকে নসিহত করে যায়। এরপরে অবশ্য সেখানে অ্যালেস্টার ব্ল্যাকও আসে। স্যামি এবং অ্যালেস্টার ব্ল্যাকের মধ্যে আমরা নর্মাল টাইপের একটা ফেস অফ দেখতে পেয়েছি। তো এখানে এই সেগমেন্টের মধ্যে সব থেকে বড় যে বিষয়টা সেটা হলো র্যান্ডি অর্টন মূলত স্যামি জেনকে নসিহত করেছে। এবার হয়তোবা স্যামি জেন নিজেকে বুঝবে এবং সে হয়তোবা খুব শীঘ্রই হিল টার্ন করে নিবে। আর আই থিঙ্ক গত নিউজ ভিডিওতেই কিন্তু জানিয়েছি যে আমরা খুব শীঘ্রই স্যামি জেনের হিল টার্ন দেখতে পাবো। এরপর আমরা আজকে স্ম্যাকডাউনে 2026 সালের উইমেন্স এলিমিনেশন চেম্বার উইনার রিয়া রিপ্লিকে দেখতে পাই। রিয়া রিপ্লি রিংয়ের মধ্যে আসে এবং সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি বলেছিলাম যে আমি স্ম্যাকডাউনে আসবো এবং আমি এসেছি। এরপরে সে সরাসরি জেড কার্গেলকে কল আউট করে দেয়। সেখানে জেড কার্গেল চলে আসে, জেড কার্গেল রিংয়ের মধ্যে আসে এবং শুরুতেই সে রিয়া রিপ্লির সঙ্গে হ্যান্ডশেক করে। দেন সে রিয়া রিপ্লিকে বলে যে আমি তোমাকে রেসপেক্ট করি, তোমার ক্যারিয়ারের যে অ্যাচিভমেন্ট বা যে অর্জন আমি এগুলাকে স্বীকার করি, তুমি অনেক কঠোর পরিশ্রম করেছো, এর জন্য ফ্যান্সরা তোমাকে পছন্দ করে ভালোবাসে, আমি এগুলাকেও রেসপেক্ট করি। তোমার যে ফিজিক এগুলা ভালো, তবে আমার তোমার থেকেও বড় মানে ফিজিক বা যে মাসেল এইগুলা বিষয় বলে। এরপরে সে এটা বলে যে রেসলম্যানিয়াতে আমি এর জন্য তোমাকে হারাবো এবং আমি আমার চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিব, কারণ আই অ্যাম দ্যাট বিচ। এরপরে আবার রিয়া রিপ্লি কথা বলে, রিয়া রিপ্লি বলে যে তোমার আমার থেকে বড় হতে পারে, মানে ফিজিকের কথা বলে, মাসেলের কথা বলে, তবে তোমার যে ফিজিক বা তোমার যে মাসেল এগুলো শো অফ করার জন্য, আর আমারটা হলো ফাইট করার জন্য। সো রেসলম্যানিয়াতে তুমি আমাকে হারাবে না, বরং রেসলম্যানিয়াতে আমি তোমাকে হারাবো এবং আমি হব নতুন উইমেন্স চ্যাম্পিয়ন, কারণ আই অ্যাম দ্যাট বিচ। এমনটা রিয়া রিপ্লি বলে এবং মাইক ড্রপ করে দেয়। এভাবেই মূলত আজকে রিয়া রিপ্লি এবং জেড কার্গেলের মধ্যকার সেগমেন্টটা শেষ হয়েছে। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে জনি গার্গানো এবং ক্যান্ডিস ল্যারিকে দেখানো হয়। ক্যান্ডিস ল্যারি এখানে জনি গার্গানোর ঘুম ভাঙিয়ে দেয়, তাকে ইন্সপায়ার করে সে জনি রেসলিং তার ঘুমিয়ে থাকলে চলবে না। এটা জনি গার্গানো ফিল করে, সে ঘুম থেকে লাফ দিয়ে উঠে, সেও ফিল করে যে এবার তার কিছু একটা করা উচিত। এরপরে দুজনে রিংয়ের মধ্যে চলে আসে। জনি গার্গানো এসে বলে যে আমি জনি রেসলিং, আমার ঘুম ভেঙেছে, এবং সে ফায়ার্ড অফ হয়ে সে লকার রুমে বা ব্যাকি স্টেজে একটা ওপেন চ্যালেঞ্জ করে দেয়। সে বলে যে যার ইচ্ছা সে রিংয়ের মধ্যে আসো, আমি তাকে হারিয়ে দিব। আর গেস হোয়াট, এখানে কে আসে? এখানে বেরিয়ে আসে ওবাফেমি। জনি গার্গানোর ঘুমটা ভাঙলো, তাও আবার ওবাফেমির কাছে গিয়ে। ভাই, জনি গার্গানোর অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে যায়। তো যাই হোক, ওবা রিংয়ের মধ্যে আসে, দুজনের মধ্যে ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। ওবা প্রথমে জনি গার্গানোকে রিংয়ের কর্নারে নিয়ে গিয়ে
তাকে চ্যাপ্টা করে, এরপরে পাওয়ার বম হিট করে তাকে আবারও ঘুম পাড়িয়ে দেয়। তো কিছু সময়ের জন্য জনি গাগানের ঘুম ভেঙেছিল, তবে ওবা তাকে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছে। তো এই যে সেগমেন্ট বা এই যে ম্যাচ, এই সেগমেন্ট দেখে বা এই ম্যাচ দেখে আমি হাসবো না আমি কান্না করব আমি ঠিক বুঝতে পারতেছি না। আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিয়েন যে আমার এখানে কান্না করা উচিত নাকি হাসা উচিত। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে নিকলডিস এবং ডানহাউজেনের মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়। এই সেগমেন্টের মধ্যে ডানহাউজেন মূলত নিকলডিসকে তার মেন্টর হতে বলে। সে ডাব্লিউডাব্লিউইতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চায়, হল অফ ফেমে ইন্ডাক্ট হতে চায়, এর জন্য সে নিকলডিসকে তার মেন্টর হতে বলে। তবে নিকলডিস বলে যে এটা আমি পারবো না, তবে যে পারবে আমি তোমাকে তার কাছেই নিয়ে যাচ্ছি, এবং সে নিয়ে যায় মিজের কাছে। মিজকে বলে যে তোমার একজনের মেন্টর হতে হবে, তুমি তো সবসময় মেন্টর হওয়ার জন্য তোমার পেছনে চুলকানি হয়, তো তোমার জন্য আমি একজন ক্লায়েন্ট নিয়ে এসেছি, আর এটা হলো ডানহাউজেন। তবে মিজ এখানে ডানহাউজেনের মেন্টর হতে চায় না, তবে কিছু করার থাকে না। এটা মূলত একটা ফানি সেগমেন্ট ছিল, আমি পার্সোনালি বেশ এনজয় করেছি। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে আমরা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ড্রু ম্যাকইন্টায়ার এবং কডি রোডসের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এটা কিন্তু মারাত্মক একটা ম্যাচ ছিল, এক কথায় অসাধারণ একটা ম্যাচ ছিল। এই ম্যাচের রেজাল্ট নিয়ে পার্সোনালি আমি মোটেও খুশি নই, তবে এই যে ম্যাচ, এই ম্যাচের যে রেসলিং কোয়ালিটি, পার্সোনালি এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এক কথায় বলতে গেলে এটা কিন্তু অসাধারণ একটা ম্যাচ ছিল। তো এই ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। ম্যাচের শুরু থেকে আমরা ম্যাকইন্টায়ার এবং কডি রোডসের মধ্যে ব্যাক টু ব্যাক বেশ ভালোই ফাইটিং দেখতে পাই। কডি রোডসের কাছ থেকে কাটার দেখতে পাই, ম্যাকইন্টায়ারের কাছ থেকে আমরা সাইড স্ল্যাম দেখতে পাই যেটা এপ্রেনের ওপরে ছিল। এরপরে টেবিলের ওপরে আমরা লটোপটো দেখতে পেয়েছি ম্যাকইন্টায়ার এবং কডি রোডসের মধ্যে, টেবিলটাও ভেঙে যায়। আমরা পাওয়ার বম দেখতে পেয়েছি ম্যাকইন্টায়ারের কাছ থেকে যেটা টেবিলের ওপরে ছিল, তো এটাও এই ম্যাচের মধ্যে ভয়ঙ্কর একটা স্পট ছিল। ক্রস রুটস দেখতে পেয়েছি আমরা ম্যাকইন্টায়ারের কাছ থেকে। ম্যাকইন্টায়ার এই ম্যাচের মধ্যে কডিকে একটা ক্রস রুটস হিট করে, যেটা কিন্তু বেশ ভালো ছিল, মানে ফিনিশিংটা কিন্তু বেশ ভালো ছিল। তবে এরপরে আবার কডি একটা ক্লেমর হিট করে দেয় ম্যাকইন্টায়ারকে। তবে এই যে কডি ম্যাকইন্টায়ারকে ক্লেমর হিট করেছে, এটার ফিনিশিংটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগেনি। অনেকেই বলতে পারেন যে আমি কডিকে পছন্দ করি না, এর জন্য এমনটা বলতেছি। তবে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিয়েন যে ম্যাকইন্টায়ারের যে ক্রস রুটস হিট করা আর কডি রোডসের যে ক্লেমর হিট করা, দুইটার মধ্যে কে বেটার পারফর্ম করেছে, এটা আপনারাই কমেন্টে জানিয়ে দিন। আমার কাছে ম্যাকইন্টায়ারেরটাই বেটার মনে হয়েছে। তো যাই হোক, এরপরে এমন একটা সিকোয়েন্স আসে যে রেফারি এই ম্যাচের মধ্যে মার খেত, তবে প্রথমে সে বেঁচে যায়, এরপরে সেকেন্ড টাইমও সে বেঁচে যায়, তবে তারপরও সে কিন্তু আশেপাশে ঘুরঘুর করতেছিল। তো এটা দেখে কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় যে রেফারি এই ম্যাচের মধ্যে মার খাবে। আর এরপরেই কিন্তু কডির কাছ থেকে একটা ডিজাস্টার কিক আমরা দেখতে পাই, যেটা কিন্তু রেফারির ওপরে ছিল। অবভিয়াসলি ম্যাকইন্টায়ারই এমনটা করিয়েছে। এরপরে আমরা এই ম্যাচের মধ্যে আবারও ক্রস রুটস দেখতে পাই, দেন ফিউচার শক গিরি দেখতে পাই ম্যাকইন্টায়ারের কাছ থেকে। তো মনে হচ্ছিল যে এরপরে ম্যাকইন্টায়ার একটা ক্লেমও লাগিয়ে এই ম্যাচটা জিতে যাবে। সে রিং সাইডে চলে যায় স্টিল চেয়ার নেওয়ার জন্য, স্টিল চেয়ার দিয়ে সে কডি রোডসের উপরে আক্রমণ করবে। তবে এখানে চলে আসে জেকা ফাটু এসে ম্যাকইন্টায়ারের কাছ থেকে চেয়ারটা নিয়ে নেয়। তো এটা কিন্তু ক্লিয়ারলি হিন্ট করতেছে যে রেসলম্যানিয়াতে আমরা এবার জেকা ফাটু এবং ম্যাকইন্টায়ারের মধ্যে ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচটা এখানে কডি রোডস জিতবে, এটা কিন্তু এখানেই একেবারে পরিষ্কার হয়ে গেছে। তারপরেও বলতেছি যে এরপরে আমরা কি দেখতে পেয়েছি। তো এরপরে আমরা শুধুমাত্র কডি রোডসের কাছ থেকে একটা সুপার কাটার দেখতে পাই, সে ম্যাকইন্টায়ারকে পিন করে। ম্যাকইন্টায়ার এই ম্যাচের মধ্যে কিক আউট করে না, ম্যাকইন্টায়ার ম্যাচটা হেরে যায়। কডি হয় নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। আরও একবার ভয়ঙ্কর রাজনীতি হলো, আরও একবার ভয়ঙ্কর ব্যাকি স্টেজ পলিটিক্স হলো, ম্যাকইন্টায়ারকে আরও একবার স্ক্রু করা হলো, কডিকে আরও একবার ওভারপুশ দেওয়া হলো, কডি আরও একবার পার্সোনাল সার্ভিস দিয়ে সে রেসলম্যানিয়াতে মেইন ইভেন্টের সুযোগ পাচ্ছে। তো ভাই এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না, রোজা রমজানের দিন রোজা রাখছি, আমি কিছু বলতে চাচ্ছি না, বললে হয়তো বা গালিটালি দিয়ে ফেলবো, আমি চাচ্ছি না ওটা করতে। তো যাই হোক, এভাবেই মূলত আজকের স্ম্যাকডাউনের শোটা শেষ হয়েছে, যেখানে কডি হয়েছে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তো যাই হোক, ওভারঅল আজকের স্ম্যাকডাউনের যে শোটা, এটা আপনাদের কাছে কেমন লেগেছে, বিশেষ করে কডি এবং ম্যাকইন্টায়ারের মধ্যকার ম্যাচের যে রেজাল্ট, এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে, আজকের রিভিউটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।